আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চেয়েছেন, এটা নিয়ে পুরা দেশ এবং বিশ্ব মিডিয়া তোলপাড়। সেই জননেত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকে আমি প্রতি একদিন বা দুদিন পর পর আপনাদের সামনে বা কখনো কখনো প্রতিদিন আপনাদের সামনে হাজির হই, এবং আমরা তখন একটা কথা, শুধু আমি না, এরকম অনেক সাংবাদিক একটা কথা বারবার বলেছেন যে জননেত্রী শেখ হাসিনা যদি কখনো ভিডিও ক্যামেরার সামনে আসে তা পরিস্থিতি তোলপাড় হয়ে যাবে। কারণ এক শ্রেণীর মানুষ জননেত্রী শেখ হাসিনার বক্তব্যগুলোকে মানে এআই দিয়ে বানানো, এইসব দিয়ে চালিয়ে, এইসব দিয়ে একটা রিউমার তৈরি করে রেখেছে। তো তখন তাদের অবস্থা কি উত্তর হবে? তো যাই হোক, সেইভাবে চলছিল। কিন্তু উনি এখনো ক্যামেরার সামনে আসেননি, কিন্তু উনি অডিও বক্তব্য দিয়ে যেভাবে পুরা বাংলাদেশ, পুরা বিশ্ব একেবারে মাতিয়ে দিয়েছেন, এলোমেলো করে দিয়েছেন, ওলট পালট করে দিচ্ছেন, এক বিশাল শক্তির ব্যাপার। জনপ্রিয়তা না থাকলে কোনো মানুষ এভাবে পারে না। তিনি বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ, একজন সফল রাষ্ট্রনায়ক, সফল প্রধানমন্ত্রী। তিনি আসলে বাংলাদেশের এবং বিশ্বের রাজনীতিতে একটি সিম্বলিক আইকন। তার প্রতি স্যালুট জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনি খেয়াল করেছেন যে জননেত্রী শেখ হাসিনা এই সপ্তাহ দেড়েক আগে প্রথম বললেন যে আমি এবছরই দেশে ফিরব। এরপর গত 2 দিন বা 3 দিন আগে তিনি বললেন তিনি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। আর আমি গত 3 মাস ধরে আমার বক্তব্যে বারবার বলছিলাম যে জননেত্রী শেখ হাসিনা আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় দেশে ফিরবেন। আর এই বক্তব্যের ধারাবাহিকতা আমি যখন শুরু করি 2 বছর আগে থেকে, নেত্রী যখন চলে গেলেন তারপর থেকে যে বক্তব্য শুরু করি, আমার বক্তব্যের হেডিংই ছিল শেখ হাসিনা বীরের বেশে আসবেন ফিরে বাংলাদেশে। তখন থেকেই আমি ডিটারমাইন্ড ছিলাম নেত্রী একসময় দেশে ফিরবেন। যাই হোক, এটাও সত্যি, চীন বলুন, ইরান বলুন, শ্রীলঙ্কা বলুন, নেপাল বলুন বা বিশ্বের বিভিন্ন দেশ বলুন, যদি কখনো এই জনগণের আক্রোশের মুখে সরকার পতন হয়, তো দেখা গেছে সেই পতনের সরকার, সেই দল আর ফিরে আসে না। তো এমনকি আপনি যদি বাংলাদেশের এরশাদ সাহেবের দলও বলেন, তো সেই রকম রাষ্ট্র ক্ষমতা সেইভাবে ফিরে আসেনি। যাই হোক, তো অনেকে বলতেন যে আওয়ামী লীগ 100 বছর ফিরবে না। আমরাও জানতাম ফিরতে দেরি হবে, কিন্তু আমাদের ফিরে আসাটা সহজ করে দিয়েছে এই যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলে তারা, এই ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূস নিজেও, এবং তারেক রহমানের সরকার, বিএনপি, এনসিপি, জামাত, এদের অপকর্ম, এদের দুঃশাসন, এদের নির্বুদ্ধিতা, এদের হিংস্রতা, এদের দুর্নীতি মানুষকে ভাবতে বাধ্য করেছে যে আমরা আগেই ভালো ছিলাম। সেই ভালোবাসা, সেই অনুভূতি, তা থেকেই আওয়ামী লীগের ফিরে আসাটা এবং জননেত্রীর ফিরে আসাটা সহজ হয়ে গেছে। এখন বাংলাদেশ সরকার বারবার বলছে যে শেখ হাসিনা ফিরিয়ে আনা হবে, তাকে ফাঁসি দেওয়া হবে, এটা সেটা। ভারতের কাছে বারবার চিঠি দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। এই তারেক রহমান সরকার এসে বারবার বিভিন্ন আলোচনার মাধ্যমে বিভিন্ন রিকোয়েস্ট করছে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে। অথচ এখন জননেত্রী শেখ হাসিনা আসতে চাচ্ছেন তা নিয়ে নানান ইকুয়েশন সরকারের। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম একদিন এক ভাষায় কথা বলছেন। এই 2 দিন আগে বললেন যে উনি ফিরে আসুক, কোনো আইনগত বাধা নেই। তারপর রুমিন ফারহানও বললেন যে না, জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই। এগুলো চললো। এখন বোধহয় সরকারের কাছ থেকে বকা খাইছে চিফ প্রসিকিউটর, এখন বলছে না, আপনি ওইভাবে বাংলাদেশে ঢুকতে পারবেন না, আমরা সরকার টু সরকার যখন সিদ্ধান্ত নেব তখন আপনি ঢুকবেন, এখন আপনাকে ঢুকতে দেওয়া হবে না। তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সরকারই বিপদে পড়ে গেছে, সরকারই চাচ্ছে না জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরুক। সেই রকম কথা এদের
এদের মধ্যে বারবার দেখা যাচ্ছে। এদের ভিতরে একটা অসহায়তা কাজ করছে। এরা বুঝে ফেলছে জননেত্রী শেখ হাসিনা যেদিন তারিখ ঘোষণা করবেন, যেদিন এসে নামবেন বাংলার মাটিতে, বা যেদিন ক্যামেরার সামনে বলবেন আমি রওনা হলাম, তোমরা ইয়েতে আসো, এয়ারপোর্টে আসো, মানে কোটি কোটি মানুষ, মানে সারা ঢাকা শহর বলেন আর ঢাকার আশেপাশের জেলাগুলো শহর বলেন, তেল ধারণের জায়গা থাকবে না। মানুষ আর মানুষ কি দিয়ে থামাবে? বর্তমান জেলখানাগুলোতে আপনারা দেখেন যে পরিমাণ বৈধভাবে আসামি থাকার কথা, তার চেয়ে 10 গুণ বেশি আসামি আছে। এমনিতেই সেখানে তিল ধারণের ঠাঁই নেই, লোকজনকে রাখার ঠাঁই নেই। এরপরে যদি বাংলাদেশের অবস্থানরত এবং ভারতে বা বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতা কর্মীরা এসে 1 লাখেরও বেশি নেতা কর্মী যদি আত্মসমর্পণ করে, তাদেরকে রাখবে কোথায়? কোথায় রাখবে? রাখতে জায়গা দিতে পারবে না। পরে সবাই মিলে ধাক্কা দিল তো দেয়াল ভেঙে বেরিয়ে যাবে সবাই। যে সিচুয়েশন আসতেছে তা কন্ট্রোলের ক্ষমতা এই সরকারের নেই। এর ভিতরে সরকার কিছু ভুল করে ফেলছে, সেই ভুলের পানিশমেন্ট এখন তারা পাচ্ছে। সেটা হলো তারেক রহমান গেলেন চীনে যাওয়ার পরে তার কপাল পড়লো। চীনের সাথে যেসব চুক্তিগুলো হলো, যে রিলেশনের দিকে গেল, তাতে আমেরিকার চক্ষুশূল হলো। আমেরিকার কথা পরিষ্কার, আমি কোটি কোটি ডলার খরচ করে শেখ হাসিনা সরকারকে সরালাম, বাংলাদেশকে লাল স্বাধীন করলাম, আর এখন তার মানে পাকা কাঁঠাল খেয়ে যাবে চীন, আমরা কি বসে বসে দেখবো? তা এখন আমেরিকা তার নতুন চিন্তা ভাবনা করছে যে যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূসকে দরকার ছিল, আমেরিকা তাকে ইউজ করে নিয়ে ফেলে দিছে। যতক্ষণ পর্যন্ত তারেক রহমানকে দরকার ছিল, ইউনিসের চুক্তিগুলো যেন সংসদে বাধা দেওয়া না হয়, সেই পরিস্থিতি যেন তৈরি না হয়। তো সেই অবস্থা যতক্ষণ পর্যন্ত, সেই ডেট যতক্ষণ পর্যন্ত ছিল, সেটা যখন পার হয়ে গেছে, তখন আর তারেক রহমানকে আমেরিকার দরকার নেই। এখন এদের চিন্তা হলো আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল, মানে জনগণ এত ভালোবাসা আওয়ামী লীগকে, অন্য কোন দলের সাথে হাত মিলালে কাজ হবে না। এখন তারা হয়তো চেষ্টা করছে আওয়ামী লীগের সাথে একটা সুসম্পর্ক করতে। সব তো আর ওপেন বলা যাবে না, আমি হয়তো শব্দটা দিয়ে বলি। হয়তো ভারত, আমেরিকা, রাশিয়া, তারা এক ধরনের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের জননেত্রী শেখ হাসিনাকে দেশে পাঠাচ্ছেন। এখানে তো অনেক ধরনের রাজনীতি, চীনকে তো এত উপর উঠতে দেওয়া যাবে না। চীন উপরে উঠে গেলে এই 3টে দেশ ক্ষতিগ্রস্ত হয়। তো এখানে অনেক রাজনীতি, আর সেই রাজনীতির মধ্য দিয়েই বাংলাদেশের মানুষকে রক্ষার জন্যে, বাংলাদেশ রাষ্ট্রকে রক্ষার জন্যে, আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী যেভাবে মানে মামলা, মকদ্দমা, হত্যা এইসব জর্জরিত, তাদেরকে বাঁচানোর জন্য, এবং দেশের মানুষ যারা আইন শৃঙ্খলার অবনতির কারণে, যারা রাতে ঘুমাতে পারছে না, দিনে পথ চলতে পারছে না, চাকরি বাকরি সব শেষ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে, সেই অসহায় মানুষগুলোকে রক্ষার জন্যই জননেত্রী শেখ হাসিনা ফিরে আসবেন। উনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, জিয়া রহমান চেয়েছিল যেন উনি দেশে না ফিরুক, উনি চ্যালেঞ্জ দিয়ে দেশে ফিরেছেন। 111 সরকার চেয়েছিল জননেত্রী শেখ হাসিনা যেন দেশে না ফেরে, উনি কিন্তু ফিরে আসছেন। তারেক রহমান সরকার এখন চাচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা যেন এখন দেশে না ফেরে, উনি ফিরবেন এবং টোটাল বাংলাদেশের রাজনীতি বদলে যাবে। বহু লোক পালাবে, বহু লোক এমনিতেই হার্টফেল করে মারা যাবে। দিন আসতেছে, খালি দেখবেন, ডিসেম্বর আসতেছে, দেখবেন নেত্রী ঠিকই আসবেন। ওই সবার মনে এখন একটাই গান, শেখের বেটি ফিরে আইসো, ধরো দেশের হাল, তুমি ছাড়া ভাঙা নৌকায় কে তুলিবে পাল, বাঁচাও মরা দেশটা। জননেত্রী শেখ হাসিনাকেই দরকার, তার প্রতি শ্রদ্ধা রইল, তার জন্য সবাই দোয়া করুন এবং সবাই তাকে ওয়েলকাম জানিয়ে মিছিলে নামার জন্য প্রস্তুতি নিন। শীঘ্রই সুখবর আসছে, দিল্লিতে এখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রায় সবাই যাচ্ছেন, নেত্রী নির্দেশ, সেখান থেকে নানান ধরনের সিদ্ধান্ত হবে। শেখ হাসিনা যেটা বলেন ওটা করেন।
আপনার মনে আছে 2008-এ তাকে বিভিন্নভাবে দেশে যাওয়া বন্ধ করার চেষ্টা করে সেই তৎকালীন অন্তর্বর্তী সরকার, কিন্তু উনি দেশে যান এবং যা বলেন তাই করেন। তা আমার বিশ্বাস এইবারে উনি যাবেন, তবে ঝুঁকি আছে। ঝুঁকি শুধু উনার জন্য না, ঝুঁকি সরকারের জন্য। আমি আমার প্রবন্ধে লিখেছিলাম যে আমি 1980 সালের প্রথম দিকে এখানে হার্ভার্ড ইউনিভার্সিটির একটি ইনস্টিটিউটে কাজ করতাম, এবং আমার সাথে আমার একই ফ্লোরে আমার পাশের রুমে বসতেন আপনার ফিলিপিনের তৎকালীন আপনার সিনেটর অকিনো। অকিনো নিনয় তাকে ডাকা হতো। তো উনি হঠাৎ করে ঠিক করলেন উনি দেশে যাবেন। তাই আমি বললাম, তুমি হঠাৎ করে দেশে যাবা কেন? বলে, আমার লোকজন আমাকে খুব রিকোয়েস্ট করতেছে বারবার দেশে আসার জন্য। তো উনি দেশে গেলেন। হ্যাঁ, তো দেশে যাওয়ার ফলে আপনার যে জিনিসটা হলো, ওনাকে যাওয়ার পরে পরে এয়ারপোর্টে প্লেনের থেকে নামার সময় গুলি করে মেরে ফেলে। এবং প্রেসিডেন্ট মার্কোস বিরাট ডিক্টেটর, পাওয়ারফুল ডিক্টেটর, উনি ঘোষণা করলেন যে তাকে একটা সিঙ্গল ম্যান, একটা লোক গুলি করে মেরে ফেলেছে, ওয়ান শট। মার্কোস আমেরিকার খুব ঘনিষ্ঠ লোক ছিলেন, আমেরিকানরা তাই খুব প্যাম্পার করত। কিন্তু এটা মারার পরে সারা দেশে আপনার আন্দোলন শুরু হয়, এবং 2-3 বছরের মধ্যে আন্দোলন এত বাড়ে, পিপলস পাওয়ার। ওনার ওয়াইফ, যিনি আগে মোটামুটি গৃহবধূ, তিনি আন্দোলনের নেতৃত্ব দেন, সেই আপনার করাজন অকিনো, এবং তিনি পরবর্তীতে মার্কোসকে বিতাড়িত করে ফিলিপিনের প্রেসিডেন্ট হন। তো এই জন্য আমার যেটা হলো, সরকারের জন্য একটা সমস্যা আছে। শেখ হাসিনা বলেছেন দেশে আসবেন, সরকারের জন্য একটি আতঙ্ক এই জন্যে, যদি শেখ হাসিনাকে মেরে ফেলে তাহলে সরকারের স্থায়িত্বটা নিয়ে সন্দেহ, তখন আন্দোলন এমন বাড়বে যে তারেক রহমান বেশি দিন সরকারে টিকবেন না। আমার এটা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে, যদি ওনার সাথে আমেরিকার দরহম মরহম হয়, মার্কোসের দরহম মরহম ছিল, কিন্তু আমেরিকা সাহস করে নাই সেই মার্কোসকে তার দেশে কিসের এই আপনার আবাসভূমি দিতে। এরকম কঠিন অবস্থা হয়েছে। আমাদের দেশের সম্ভাবনা এটা উড়িয়ে দেওয়া যায় না। আর আপনার মনে আছে 1981 সালে যখন শেখ হাসিনা আসলেন, লক্ষ লক্ষ লোক তাকে আপনার রিসিভ করলো। ওনার আসার কিছুদিনের মধ্যেই আপনার আর্মির লোকেরাই সেই তারেক রহমানের বাবা জিয়াউর রহমান সাহেবকে গুলি করে মেরে ফেলে, ছিন্ন করে ফেলে। মানে শেখ হাসিনা এর সাথে সম্পৃক্ত না, কিন্তু উনি আসার ফলে অন্যান্য লোকেরা উৎসাহিত হয়। এইবারও শেখ হাসিনা যদি আসেন আর আসার পরে এরকম বিপুল সমাবেশ হয়, আমার ভয় হয় যে সরকারের স্থায়িত্ব সীমিত হয়ে যাবে। এই জন্য স্বাভাবিকভাবেই সরকার চিন্তিত, আতঙ্কিত। এই জন্য তারা এটা কিভাবে সামাল দিবেন। আর দ্বিতীয়ত হলো যে যখন জনগণ, এই কেস টেস অনেক আছে, বহু রকম আছে, কিন্তু কেস টেস তো এগুলো সব বানোয়াট, এই যে মিথ্যা কেস, এগুলো সবই। আর এই যে ট্রাইব্যুনাল করেছেন ইউনূস সাহেব, এটা তো একটা অবৈধ ট্রাইব্যুনাল। এই যে ক্যাঙ্গারু কোর্ট, আপনার মনে আছে 1969 সালে, আপনার 68 সালে আইয়ুব খান সাহেব কি শক্তিধর পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান বঙ্গবন্ধুর নামে কেস দিলেন, কিন্তু জনতা যখন বিগড়ায় যায়, আন্দোলন শুরু করে, ওই সব মার্শাল, ফিল্ড মার্শাল সব ধ্বংস হয়ে যায়। আইয়ুব খান বাধ্য হয়ে বিনা আপনার শর্তে বঙ্গবন্ধুকে আপনার লালপিন্ডিতে দাওয়াত দিলেন, 8 রাউন্ড টেবিল কনফারেন্সে। আমার সুযোগ হয়েছিল তখন বঙ্গবন্ধুর সাথে ঘনিষ্ঠতার। আর বাংলার মানুষ তাকে জেল দেখে, জেলের তালা ভেঙ্গে শেখ মুজিবকে বের করে নিয়ে আসলো। এবার এমন হতে পারে যে শেখ হাসিনা আসার পরে এই কেসটাই সব উবড়ে যাবে, আর জনগণ শেখ হাসিনাকে জাতীয় নেত্রী হিসাবে গ্রহণ করবে। সুতরাং সরকারের ভয় আছে। তবে শেখ হাসিনার ভয় হলো
শেখ হাসিনা কিন্তু মৃত্যুর ভয় করেন না, কারণ উনি আল্লাহ বিশ্বাস করেন। উনি সবসময় বলেন যে আমার একদিন না একদিন তো মৃত্যু হবেই। তবে উনি মৃত্যু বাপের মতোই, বাপও বলছিলেন যে আমাকে যদি মেরেই ফেলো, বাংলার ভূমি আমাকে পাঠাবে যখন আমার ওখানে কবর হয়। আর শেখ হাসিনা সেই শেখের বেটি, সুতরাং উনি মারা যাবে ওনার 78 বছর বয়স, আর খুব নিশ্চয়ই উনি বলবেন যে আমি আমার দেশে গিয়ে মরবো, যদি মারেই ফেলে আমি দেশে মরবো, এবং দেশে মরলে বীরের মতো মরলেন। এবং শেখ হাসিনা উইল টেক দি অ্যাডভান্টেজ। কিন্তু ভয়টা হলো যে আপনার পাকিস্তানের ISI-রা আছে এখানে ঢাকায়, তারা ওনাকে মারতে চাইবে। আমাদের এই যে ঘুষ খেয়েছে যে ছেলেপিলেরা, কয়েকটা আপনার এই ব্রেইন ওয়াশড এনসিপির ছেলে, বিদেশি টাকা খেয়ে এই আন্দোলন করেছিল, তার এই এনসিপির ছেলেপিলেগুলো, আর জামাত ইসলামী, ছাত্র শিবির, তারা কিন্তু এক পায়ে দাঁড়িয়ে। জামাত এবং এনসিপি কোনোভাবেই শেখ হাসিনা ফিরে, এই সন্ত্রাসীরা কোনোভাবেই চাইবে না শেখ হাসিনা ফিরে আসুক, কারণ শেখ হাসিনা ফিরে আসলে এদের ভবিষ্যৎ খারাপ, এদের তিলে তিলে বের করে এদের শাস্তি হবে, বিচার হবে। তাদেরও ভয়। আর্মির কিছু লোক যারা ঘুষ খেয়ে আপনার সরকারের বিপক্ষে গিয়েছিল, শেখ হাসিনার সরকারের, তাদের মনেও ভয় আছে, কারণ তারা তো ঘুষ খেয়ে কাজ করেছে, অন্যায় কাজ করেছে, দে আর সাপোর্ট টু প্রোটেক্ট দি গভর্নমেন্টের, করেনি। তাদের মধ্যে একটা ভয়। আবার আর্মির জেনারেল সাহেব বলেছেন যে তিনি জনগণের উপর গুলি মারবেন না। এখন হাজার হাজার যদি আপনার আওয়ামী লীগ সমর্থক এবং নন আওয়ামী লীগের, এখন শুধু শেখ হাসিনার সপক্ষে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের বাইরেও যারা আগে আওয়ামী লীগ অপছন্দ করতো, তারা এখন মনে করে শেখের সময় আমরা ভালো ছিলাম, শেখ হাসিনাকেই আমরা চাই। সুতরাং ওগুলোকে তিনি মারতে পারবেন কতজন আমি জানি না। শেখ হাসিনার এই মৃত্যু ভয় থাকার কারণ এইসব শয়তানগুলো তাকে মারার চেষ্টা করবে, কিন্তু মারলে আপনার তারিখ জিয়া শেষ। সুতরাং কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে আপনি যে স্টেক হোল্ডারদের কথা বললেন, যে যারা শেখ হাসিনা দেশে ফিরলে যে ভয়গুলো, কারণ তারা যে অপকর্মগুলো করেছে এইগুলো যে তাদের শাস্তির মুখে পড়তে হতে পারে, সেই ভয় থেকে অনেকগুলো স্টেক হোল্ডার তারা এই অঙ্কগুলো মাথায় নিয়ে হয়তো প্রস্তুত থাকবে, যেগুলোকে আপনি ঝুঁকি হিসেবে মনে করছেন শেখ হাসিনার জন্য। অন্যদিকে শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়া, সেটা সরকারের দায়িত্ব, এবং সরকারও সেই ক্ষেত্রে কতটা দিতে পারবে তারাও ঝুঁকির মধ্যে পড়েছে। তো আমি যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে এটা তো আপনি বললেন দেশের ইকুয়েশন গুলো, পাকিস্তানের কথা একটু বললেন, কিন্তু আন্তর্জাতিক অন্যান্য জায়গাগুলো থেকে সেই ক্ষেত্রে কিংবা ভারতের কথা যদি বলি, শেখ হাসিনা যখন দেশে ফিরবেন সেই সব জায়গা থেকে শেখ হাসিনার নিরাপত্তাটা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা থাকবে কিনা? আমি মনে করি যে আন্তর্জাতিক মহলেরও একটা দায়িত্ব আছে। আপনার দেখেন, বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার ফাঁসি দিতে পারেনি, মূলত একটি হচ্ছে ইন্দিরা গান্ধী দুনিয়ার সব বড় বড় ক্যাপিটালে তখন প্রচারণা করেছিলেন যে বঙ্গবন্ধুর যাতে জীবন রক্ষা হয়। আর একই সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তখন পাকিস্তান সরকার কড়া হুকুম দিয়েছিলেন যে খবরদার এই কিসের ফাইটারকে, বাংলার জনগণের প্রতিনিধিকে তোমরা ফাঁসি দিতে পারবে না। তো পাকিস্তান সরকার সাহস করে নাই। তবে যখন অকিনু গেলেন দেশে, এই আমেরিকান সরকার কোনো রকমের প্রোটেকশন দেয়নি। পরবর্তীতে তারা তাকে সহায়তা করেছে, তার মৃত্যুর পর তার বউকে সহায়তা করেছে। আমি মনে করি যে এই মুহূর্তে আমেরিকান সরকার একটা দায়িত্ব আছে, শুধু আমেরিকান না, পৃথিবীর বড় বড় ক্যাপিটালে বড় বড় নেতাদের একটা দায়িত্ব আছে যে শেখ হাসিনার মতো একটা রাষ্ট্রনায়ক, যিনি সেই দেশের চেহারা বদলে ফেলেছেন, একটা তোলাবিহীন জড়িকে একটা উন্নতশীল রাষ্ট্রের কিছুটা স্বাদ আস্বাদনে সহায়তা করেন, এটাকে প্রবীণ আপনার ফ্যাক্ট।
এইরকম মহানায়ককে তারা দে হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, সুতরাং তাদেরও একটা উদ্যোগ নিতে হবে। আমি মনে করি এই কয়েক মাসে আমার ধারণা যে আন্তর্জাতিক মহলে এই নিয়ে এবং ইউএন দে শুড টেক অলসো রেসপন্সিবিলিটি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে, তাকে কোনোভাবেই আপনার এই যে কেউ যাতে আত্মাতে হতে নিহত না হয় তার ব্যবস্থা করতে, কারণ নিহত হওয়ার মানে হচ্ছে যে সরকারের পতন। আর সেই সাথে সারা বাংলাদেশে যে কি হবে, কি ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আই ডোন্ট নো, আই ক্যানট ফোরসি। তবে আমার মনে হয় যে বাংলাদেশে আপনার স্থিতিশীলতা বহু দিনের ধ্বংস হয়ে যাবে। সেই সব কারণে যে আমেরিকা ওই সব এলাকায় কিছু আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে তারা শেখ হাসিনাকে আপনার টিকে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করবে এবং তখন বাধ্য হয়ে এই তারিক জিয়া সরকার বিভিন্ন রকম সমঝোতায় আসতে পারেন। তবে শেখ হাসিনার এই যে ঘোষণা, এবং ঘোষণা কোথায় দিয়েছেন, বাংলাদেশ সরকার সব মিডিয়াকে বলেছে শেখ হাসিনার এই ঘোষণাটা কোনোভাবেই প্রচার করা যাবে না। তা সত্ত্বেও রয়টারের কারণে শুনেছি যে প্রায় 100টা মিডিয়া এবং আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে এই নিয়ে তুলপাড় শুরু হয়েছে। সুতরাং এটা একটা যুগান্তকারী আপনার পদক্ষেপ শেখ হাসিনা নিয়েছেন এবং আমার মনে হয় এতে তিনি আপনার সফলকাম হবেন এবং বাংলার ভবিষ্যৎ তাতে উজ্জ্বল হবে বলে মনে হয়। এখন এই যে শেখ হাসিনা যখন এত বছর তিনি একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি জাতির জনকের কন্যা, তিনি প্রধানমন্ত্রী ছিলেন এত বছর, তো সবকিছু মিলে এই যে ঝুঁকিগুলো, নিশ্চয়ই তিনিও এই ঝুঁকিগুলো তার মাথায় তো থাকার কথা, না থাকার কথা না। তো তিনি যখন সিদ্ধান্ত নিয়েছেন, তিনি যতই আপনি বারবার বলেছেন এবং আমরাও জানি যে তিনি যেটি বলেন সেটি করেন, যতই ঝুঁকি থাকুক, কিন্তু ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে তার নিজের জায়গা থেকে এবং দলের জায়গা থেকে তিনি বলেছেন যে নেতা কর্মীদের সবাইকে নিয়ে যাবেন এবং আমরা যতটুকু আভাস পাচ্ছি তিনি যখন যাবেন লক্ষ কোটি মানুষের গ্যাদারিং হবে। তো সেই জায়গায় তিনি তো জনগণের উপরে ভরসা করে যাচ্ছেন। তো নিরাপত্তার বিষয়টা কি তার মাথায় তো অবশ্যই থাকবে এবং তিনি এগুলো মোকাবেলা করার কিছু কৌশল অবশ্যই নিবেন, আপনার কি মনে হয়? তিনি আল্লাহ বিশ্বাস করেন, মনে করেন উপরওয়ালা আমাকে যা বাঁচিয়ে রেখেছেন, সুতরাং উপরওয়ালাই ওনাকে প্রোটেকশন দেবেন, নাম্বার ওয়ান। আর দ্বিতীয়ত ওনার মৃত্যু ভয় নাই, কারণ ওনার তো মৃত্যু একদিন একদিন হবে। যদি ওরা মেরে ফেলে তাহলে তিনি অমর হয়ে গেলেন। সুতরাং ওনার সেই দিক থেকে ওনার ব্যক্তিগত ঝুঁকি কম। তবে আমাদের জন্য বাকি যারা আওয়ামী লীগের পক্ষের লোক কিংবা দেশমাতৃকায় ভক্ত, আমাদের জন্য ঝুঁকি, কারণ ওনার মৃত্যু হলে পরে আমার বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সেই জন্য আমরা চাই ওনার যাতে কোনোভাবে মৃত্যু না হয় এবং সেই কারণে আমরা আশা করব সরকার, বাংলাদেশ সেনাবাহিনী, এরা সবাই মিলে ওনাকে প্রোটেকশন দেওয়ার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। সরকার দিবে এই জন্যে, কারণ আদারওয়াইজ তারিক জিয়া তো একসময় ওনাকে মারতেই চাইছিল। 2004 সালে গ্রেনেড অ্যাটাকে শুধু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সব নেতৃবৃন্দকে সে মারতেই চেয়েছিল। 24 জন আওয়ামী লীগের নেতৃবৃন্দ মারা গিয়েছিলেন, 370 জন আপনার আহত হয়েছিলেন, যারা এখনো অনেকেই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে আছেন। সুতরাং তারিক যে তখন মারতে চাইল, কিন্তু বর্তমানে সরকার প্রধান হওয়ার ফলে তার জন্য কঠিন হয়ে গেছে, সে এখন মারতে পারবে না। যেমন করে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মারতে পারে নাই, ও মারতে পারবে না। এবং তার দুই দিকেই ঝুঁকি, মারলে তার সমস্যা, তার গদি চলে যাবে, আর না মারলে আপনার এই মানে ওকে হজম করবে কিভাবে, এই সমস্যা তার খুবই। সুতরাং আর শেখ হাসিনা লস করার খুব কম, কারণ উনি বহুদিন ধরে বলতেন যে আমি আর কি করব না, প্রধানমন্ত্রিত্ব করব না, এবং আমার মনে হয় না আগামীতে তিনি সেই দায়িত্ব নিবেন। তবে উনি দেশটাকে বাঁচাতে চান, কারণ বর্তমানে দেশ তো রসাতলে চলে যাচ্ছে। এই অবস্থা থেকে জনগণের আহ্বানে, জনগণের রিকোয়েস্টে উনি সিদ্ধান্ত নিয়েছেন, ঝুঁকি থাকা সত্ত্বেও উনি সিদ্ধান্ত নিয়েছেন। আর ওনার বিশ্বাস জনগণের উপর, আল্লাহর উপর। উনি মনে করেন জনগণ
জনগণ তাকে প্রোটেকশন দিয়ে রাখবে। আপনার মনে আছে গ্রেনেড অ্যাটাকের সময় পুলিশ তাকে আপনার প্রোটেকশন দেয় না, এইটা এই আপনার আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে প্রোটেকশন দিয়েছে। আর উপরওয়ালা, কারণ মনে আছে উনি নেমে যাচ্ছিলেন, তখন একটা ফটোগ্রাফার বললো যে ম্যাডাম আমার একটা ছবি, নেত্রী আমার একটা ছবি তোলা, তখন উনি নামলেন না, কিন্তু আপনার কিসের ওয়াইফ, আমাদের প্রেসিডেন্টের ওয়াইফ, উনি নামলেন, উনি নামার সাথে সাথে বম ব্লাস্ট উনি মারা গেলেন। সো উপরওয়ালা ওনাকে প্রোটেক্ট করেছেন, আর জনগণ ওনাকে, এখনো তিনি এই উপরওয়ালা আর জনগণের উপর বিশ্বাস রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে আমার ধারণা। আমি শেষ একটা প্রশ্ন আপনার কাছে একটু করতে চাই। এই যে বাংলাদেশের সরকারের যারা চিফ প্রসিকিউটর সহ কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে পাঠাতে হবে, কিন্তু তিনি তো ভারতে তো বন্দি নন, তিনি তো রাষ্ট্রীয় অতিথি হিসাবে আছেন। আবার তিনি যে বাংলাদেশ থেকে তাকে যে সেনাবাহিনী প্রটোকল দিয়ে ভারতে দিয়ে গেল, সেটাও তো তখন কোনো ভিসা ইমিগ্রেশনের ব্যাপার ছিল না। তাহলে এই ইস্যুটা বাংলাদেশের এখন এরা কেন বলছে? এটা কি জেনে বুঝে বলছে নাকি এমনি বলছে? এইটা একটা অবান্তর বাহানা বের করেছে। বন্দি চুক্তি আমাদের ক্রিমিনালদের জন্য, উনি তো ক্রিমিনাল না, উনি রাষ্ট্রনায়ক হিসেবে ফুল স্টেট অনার দিয়ে তাকে ভারতে পাঠানো হয়েছে। এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ক্ষেত্রে এই যে বন্দি চুক্তি, ইট ইজ নট অ্যাপ্লিকেবল। সুতরাং এইটা একটা খামোহারা ইচ্ছে করে বাহানা করতেছে জেনে শুনে। যেমন জেনে শুনে অনেক সময় বলে রেড অ্যালার্টের কাহিনী, এই যে আপনার কদিন পরে পরে রেড অ্যালার্ট দিয়েছে। রেড অ্যালার্টটা কি? এইটা পুলিশ, বিভিন্ন দেশের পুলিশের একটা অ্যাসোসিয়েশন, তারা কোনো লোকের তথ্যটা জানার জন্য এই রেড অ্যালার্টটা দেয়, ওই যে লোক তোমার দেশে আছে কিনা। এর চেয়ে বেশি এই রেড অ্যালার্টের কোনো সক্ষমতা নাই। তারা কোনো লোকের ধরে বন্দি করে আরেক দেশে পাঠানোর কোনো সক্ষম, এই ম্যান্ডেটটাই নাই। কিন্তু এটা আমাদের দেশে প্রায় দেখবেন রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। রেড অ্যালার্টটা শুধু ওই লোক আপনার দেশে আছে কিনা এইটা জানার জন্য এইটা বলা হয়। যাই হোক, আপনার এইটা একটা বাহানা। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, তিনি আপনার ক্রিমিনাল হিসেবে, ওনার যে দড়ি নিয়ে যাবে এই তাজুল, ওদের সেই সুযোগই পাবলিক দেবে না, ধারে কাছে যেতে পারবে না। আর এর মধ্যে পিটাই মেরে ফেলে কিনা সন্দেহ। সুতরাং ওইসব অবান্তর একেবারে। আমার মনে হয় শেখ হাসিনার সিদ্ধান্ত রাইট, তবে আমি মনে করি এইখানে সরকারের জন্য আতঙ্কের বিষয়, ঝুঁকির বিষয়। সরকার সেই কারণে যে কাজটা করতে পারে এবং যার জন্য সরকারের স্থায়িত্ব বাড়তে পারে, সেটা হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সব মিথ্যা মামলা প্রত্যাহার, দেশে আইনের শাসন, এই বিচার বিভাগের স্বাধীনতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। এইগুলো যদি তারেক জিয়া করে, তাহলে তারেক জিয়া সরকার এর স্থায়িত্বটা বাড়তে পারে এবং এই সমস্যাটা, এই আতঙ্কটা তার অনেক দূর হয়ে যাবে বলে ধারণা। কিন্তু আমরা অনেকে অনেক কিছু জানতাম না। যেমন উনি ইন্টারন্যাশনাল অঙ্গনে কি কি করতেছেন, কিভাবে মোবিলাইজ করার চেষ্টা করতেছেন, তিনি কিভাবে ইন্ডিয়ান অথরিটিসকে ডিল করতেছেন, তিনি কিভাবে বাংলাদেশকে ডিল করতে চান, বাংলাদেশ অথরিটিকে ডিল করতে চান, এবং তিনি কিভাবে তার পার্টি আওয়ামী লীগকে মোবিলাইজ করতে চান, এগুলো কিন্তু আনফোল্ড হচ্ছে। এই জিনিসগুলো যেমন সামনে 5 মাসকে সামনে রেখে তিনি যে ঘোষণাটা দিয়েছেন, এখন এটা আনফোল্ড হচ্ছে যে এটা শুধু 5 মাস ধরে ওনার পরিকল্পনা। এই পরিকল্পনা তার অনেক আগে থেকে। উনি এই পরিকল্পনার কিয়দংশ, মানে কিছু অংশ বাস্তবায়ন করার পরেই কিন্তু উনি বলেছিলেন যে আমি যে কোনো দিন দেশে আসবো। মানে উনি যখনই প্ল্যান করছেন, আপনার মনে আসছে, তখন সবাই অনেক করছিলেন যে উনি বলছেন যে আমি কাছাকাছি আছি, টুপ করে চলে আসবে, এরকম কিছু বলেছেন। সেটা নিয়ে অনেক ট্রল হয়েছে, অনেক কিছু, কিন্তু উনি কথার কথা ছিল না ওইটা। দ্যাট ওয়াজ দ্য স্টার্ট অফ দ্য গেম, দ্য হোল গেম। উনি যে গেম প্ল্যানটা করেছেন, সেই গেম প্ল্যানের এটা অংশ ছিল। গেম প্ল্যানটা হলো, যেহেতু উনি ওনার বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, বা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, সো এই ন্যারেটিভ থেকে আওয়ামী লীগকে বের করতে হবে। দ্যাটস ওয়াই উনি প্রথম তার
নেতা কর্মীদের, তৃণমূল নেতা কর্মীদের কাছে তার প্রথম কর্মসূচি দিয়েছেন, মনে আছে আপনাদের? সেই খুব সম্ভবত ডিসেম্বরে, 17 ডিসেম্বর খুব সম্ভবত এরকম উনি লকডাউনের ঘোষণা দিয়েছিলেন। এবং লকডাউন বলতে পারেন যে সারা বাংলাদেশে এক ধরনের নাড়া পড়েছিল, অনেক মানে ব্যাপকভাবে ইমপ্লিমেন্টেড হয় নাই, কিন্তু অনেক নাড়া পড়েছিল বাংলাদেশে। গাড়ি ঘোড়া বন্ধ ছিল, মানুষ চলাচল কম ছিল, অনেক কিছু, অনেক মানে আওয়ামী লীগ প্রথমবার মতো শোডাউন করেছিল সেদিন। এবং আপনাদের মনে আছে, অনেক শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন তখন পুরো বাংলাদেশের মধ্যে একটা ইয়ে তৈরি হয়েছিল যে শেখ হাসিনার ঘোষণায় বাংলাদেশে লকডাউন হয়ে যাচ্ছে। এবং এটা নট 100% সাকসেসফুল লকডাউন, বাট ইট ওয়াজ এ প্রোগ্রাম যেটা 1 বছরের মাথায় আওয়ামী লীগ ইমপ্লিমেন্ট করেছিল। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এটা ইমপ্লিমেন্ট করেছিল। দ্যাট ওয়াজ দি গেম, ওইখান থেকে কিন্তু গেম প্ল্যানটা শুরু, এগুলো কিন্তু আনফোল্ড হচ্ছে এখন। সো ওনার এই ঘোষণাটা শুধুমাত্র একটা মানে এই যে হঠাৎ করে এসে রয়টার্সে ঘোষণা দিলেন তিনি, বা তার আগে এনডিটিভিতে বা এরকম করে উনি ঘোষণা, এটা ইজ এ প্ল্যানের পার্ট ওনার। এইটা কিন্তু এখন বেরোচ্ছে, এখন আরো বেরোচ্ছে যে উনি আর মানে এই ঘোষণাটা দিয়ে উনি আসলে কি অ্যাচিভ করতে যাচ্ছেন, কি অ্যাচিভ, এটা শুধু মেয়ার যা সারেন্ডার করার ঘোষণা, এটা সাধারণ সারেন্ডার করার ঘোষণা নাকি আসলে অন্য কিছু? অন্য কিছু বটে। আগামী 5 মাসের ওনার গেম প্ল্যানটা উনি ধীরে ধীরে আনফোল্ড করতেছেন নেতা কর্মীদের কাছে। ওনার ফিরে আসার দিন এখন নেক্সট হয়তো ঘোষণা করবেন যে ফিরে আসার দিনটা কোনটা হবে, সেটা আরেকটু সময় নিয়ে হয়তো হবে। তো এই যে জিনিসটা, এটাতে কতগুলি ভাগে আমি দেখলাম যে আমি কালকে আপনাদের কাছে বলেছিলাম এটা একটা গেম প্ল্যান বা এটা একটা মুভমেন্ট। তা আমি এই মুভমেন্টটা যে আমার কাছে এটা তখন মনে হচ্ছিল এটা একটা মুভমেন্ট কালকে পর্যন্ত। এবং আস্তে আস্তে যখন এটা নিয়ে আমি যোগাযোগ করি, কথা বলতে বলতে আওয়ামী লীগের নেতা কর্মী, তৃণমূলের সাথে কিছু এরকম কথা বলতে দেখলাম যে মানে আমার যে একটা বিশ্বাস ছিল ইট ইজ এ মুভমেন্ট, ইট ইজ নাথিং, মানে এটা একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, সেটা হয়েছে। সেটা হলো এটা 1 বছর মেয়াদ ধরে, সেই ডিসেম্বরে খুব সুন্দর 17 তারিখ থেকে শুরু করে বা তার আগে থেকে 10-15 দিন আগে থেকে যে আলোচনাগুলো হচ্ছে সেটা থেকে শুরু করে কিন্তু এই মুভমেন্টটা স্টার্ট হয়েছে। ইট ইজ নট নেক্সট 5 months মুভমেন্ট, ইট ওয়াজ লাস্ট 7 months প্রোগ্রাম টু। গত 5-7 মাস ধরেই কিন্তু এই প্রোগ্রামটা উনি কিন্তু আস্তে আস্তে আনফোল্ড করতেছেন। তবে ওনার যেটা মানে প্রক্রিয়াধীন যে মুভমেন্ট আছে, সেগুলো মুভমেন্টটা হলো আওয়ামী লীগকে আবারও পুনরুজ্জীবিত করা। এটা হলো ওনার প্রক্রিয়াধীন, একদম একটানা চলতেছে, যেটার অংশ হিসেবে প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে কথা বলে। তো এখন আসে দেখেন এটা কেন এটা একটা মুভমেন্ট, সেটার কতগুলি দেই। ভলেন্টারি সাপোর্ট, ভলেন্টারি কি বলে আত্মসমর্পণ, একদম স্বেচ্ছাভিত্তিক আত্মসমর্পণে কি ইমপ্লিকেশন হয়েছে, কি প্রভাব বিস্তারিত হয়েছে। ভলেন্টারি আত্মসমর্পণের মধ্যে কয়েকটা জিনিস উনি করছেন। শুধু ভলেন্টারি মানে আমি স্বেচ্ছায় চলে যেতে চাই, আমি যেতে চাই, এই ঘোষণাটা দিয়ে কিন্তু একটা 3-4 রকমের প্রেশার ক্রিয়েট করেছেন। 3-4 রকমের সরকারের নার্ভে আঘাত করেছেন যে তোমরা আমাকে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে, এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী তোমরা আমাকে ধরে নিয়ে যেতে চাও, আমাকে নিয়ে চাও। ভারতের উপর যে প্রেশারটা ক্রিয়েছেন, ভারতের উপর প্রেশারটা উনি রিলিজ করে দিয়েছেন যে ভারত তুমি এই নিয়ে বলেই দিতে পারো শেখ হাসিনা ঘোষণা দিয়েছে যে স্বেচ্ছাভিত্তিক, তাহলে আর এই এক্সট্রাডিশন ট্রিটি নিয়ে আলোচনা করে লাভটা কি? সো ভারত এখন যে আলোচনার এঙ্গেজমেন্ট, মানে এক্সট্রাডিশন নিয়ে যে আলোচনা এঙ্গেজ, এটা থেকে এই প্রেশার থেকে ভারতকে মুক্ত করেছেন উনি। ভারত এখানে আর প্রেশার ফিল করবে না। বাংলাদেশ আলোচনা করতে চাইলে আসতেই পারে আলোচনা, কিন্তু এক্সট্রাডিশন নিয়ে কথা বলতে কোন দরকার নেই, কারণ উনি তো ভলান্টারিলি যেতে চায়, ওনাকে তো জোর করে নেওয়ার দরকার নেই। তো ভারতের উপর থেকে উনি প্রেশারটা রিলিজ করে দিয়েছেন। ভারতের ইজ নো মোর ইন প্রেশার যে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হবে শেখ হাসিনা ফেরত না পাঠালে। ফেরত পাঠানোর এখন আর প্রশ্নটা আছে, ফেরত শব্দটাকে বাতিল করে দিয়েছেন উনি একদম টোটালি। এবং ভারত এই ফেরত যাওয়ার ব্যাপারটা, ফেরত নেওয়ার ব্যাপারটা বা ওনাকে প্রত্যর্পণের কথা, প্রেশার থেকে ভারত মুক্ত হয়ে গেছে। ভারতকে উনি একদম মুক্ত করে দিয়েছেন। ভারত এখন ক্লিন ফিল্ড এখন প্লে করতে পারবে। আগে ভারত ক্লিন ফিল্ড ছিল না। ভারতের যখনই বাংলাদেশের সাথে সম্পর্কের যে বিষয়টা আছে, সেই ফিল্ডের মধ্যে শেখ হাসিনা একটা ব্যারিয়ার ছিলেন, যেই ব্যারিয়ারটা শেখ হাসিনা উঠাই দিয়েছেন যে তোমরা আমার নিয়ে কোনো চিন্তা করো না, আই ওয়ান্ট টু গো মানে ভলান্টারিলি। সো
তোমরা আর এই নিয়ে আর কথা বলতে আসতে তোমরা বলে দাও যে আমি তো যেতেই চাই, সো আমার যাওয়ার জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট আছে তারা বাংলাদেশ করুক। কিন্তু বলছেন আমার জন্য জেল জেল প্রস্তুত করো, আমার জন্য ফাঁসির রশি ঠিক করো, সবকিছু ঠিক করো, আমি আসতেছি। তো এই শুধু ফাঁসির রশি ঠিক করতে বলেন নাই, প্রসেসটার কথা উনি কিন্তু এর মাধ্যমে বলে দিয়েছেন যে আমি ভলান্টারি যেতে চাই, যাওয়ার জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট আছে তোমরা আমার জন্য পারলে প্লেন পাঠাও, আমি যাই, আমার ট্রাভেল ডকুমেন্ট ঠিক করো, আমি যাই। অ্যাক্সিডেশন ট্রিটির কোনো প্রয়োজন, ট্রিটি অনুযায়ী যাওয়ার কোনো প্রয়োজন। সো এই প্রেশার থেকে ভারত মুক্ত, এমনিতেই ভারত এটা মুক্ত ছিল, মুক্ত হলেও মানসিকভাবে ভারত মুক্ত ছিল। এবং ভারত কিন্তু বাংলাদেশের সাথে বার্গেন করতে পারবে, বলতে পারবে যে তোমরা আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলে কোনো লাভ নেই, কারণ শি ইজ নট অ্যারেস্টেড। মানে এক্সট্রাডিশন ট্রিটিতে বলা হয় যে বন্ধু বিনিময় চুক্তি, বন্ধু বিনিময় চুক্তিতে একজনকে অ্যারেস্ট হতে হয়, তো উনি শেখ হাসিনা অ্যারেস্টেড না, তারপরেও বাংলাদেশ এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে শেখ হাসিনাকে ফেরত চেয়ে কিন্তু ভারতের উপর প্রেশার ক্রিয়েট করছিল। কারণ বাংলাদেশের বক্তব্য হলো বাংলাদেশে উনি একজন আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, ভারত তাকে ধরে আমাদের কাছে দিয়ে দেবে। ভারত তাকে ধরবে না, কিন্তু ভারতের উপর একটা প্রেশার ছিল তাকে আটক করে তাকে দেওয়ার জন্য। কিন্তু ভারত এখন শেখ হাসিনাকে আটক করার নীতি থেকে বা আটক করার প্রয়োজনীয়তা থেকে মুক্ত হয়ে গেল, ভারত ফ্রি। শেখ হাসিনা এই ঘোষণায় ভারতকে ফ্রি করে দিয়েছেন। এখন আসেন তিনি কোথায় প্রেশার ক্রিয়েট করছেন। তো হ্যাঁ, উনি প্রেশার ক্রিয়েট করছেন বাংলাদেশ সরকারের উপরে যে আমি আসতে চাই, আমার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট কর। তিনি হয়তো বলেন না কি কি অ্যারেঞ্জমেন্ট করে, তিনি ছলে বলে দিয়েছেন, মানে সিরিয়াস মোডে বলে দিয়েছেন যে আমার জন্য জেলখানা ঠিক করো, আমার জন্য ফাঁসির রশি ঠিক করো, আমি আসতেছি। এটার মধ্য দিয়ে তিনি কিন্তু বাংলাদেশের ঘাড়ের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করলেন যে উনি আসতে চায়। বাংলাদেশ মুখে বলে ওনাকে দেশে আনতে, দেশে নিতে, কিন্তু বাংলাদেশ আসলে তো চায় না ওনার উপস্থিতি বাংলাদেশে। শেখ হাসিনা এটাই প্রুভ করতে যাচ্ছে যে ওরাই তো চায় না আমাকে বাংলাদেশে যেতে, কারণ এখন বাংলাদেশের উপর নির্ভর করবে, কারণ বল এখন বাংলাদেশের কোর্টে পাঠিয়ে দিয়েছেন শেখ হাসিনা যে আমি আসতে চাই, তোমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করো। এখন বাংলাদেশ তো এখন কাই করতেছে, খেয়াল করে দেখেন। এই মুখ্যমন্ত্রী বলে উনি আসলে স্বাগত, তমুক উপদেষ্টা বলে উনি আসলে স্বাগত, কিন্তু আবার চিফ প্রসিকিউটর বলে 2 দেশের মধ্যে সমঝোতা হইতে হবে। 2 দেশের মধ্যে মানে ওনারা ওই প্রত্যর্পণ চুক্তি সমঝোতা তো শেখ হাসিনা রিলিজ করে দিয়েছেন, ওই বাতাস আর নাই, ওই চাপ আর নাই, কোনো চাপই নাই এখন। সো মানে এক একজন এক এক কথা বলে। শামাবাদ বলে যে হ্যাঁ উনি এখানে আসে ভালো ট্রিটমেন্ট পাবে, ওনাকে কোনো ইয়ে করবে, এবং আরেক উপদেষ্টা হলে ওনাকে ভালো ট্রিটমেন্ট করা হবে। এইসব মানে আউল ফাউল কথা বলছেন, কিন্তু আসল কথা আসছে না। শেখ হাসিনা যে কথাটা দিয়েছেন, শেখ হাসিনা যে বল পাঠাচ্ছেন যে আমার জন্য ব্যবস্থা করো, আমাকে নেওয়ার ব্যবস্থা করো, আমার ট্রাভেল ডকুমেন্ট দাও, আমার জন্য যানবাহন পাঠাও, তোমরা যেভাবে চাও আমি সেভাবে আসতে পারি, আসো আলোচনা করি কোনভাবে আমি আসতে পারি। এই যে আলোচনায় ডাক দেওয়া, শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ সরকারের উপর আলোচনার প্রেশারটা চাপিয়েছে। আলোচনা করো, ভারতকে এটা এই ফ্রন্ট থেকে ভারতকে সরিয়ে তিনি নিজেই এটা সামনে দাঁড়িয়েছেন। এখন উনি বাংলাদেশকে প্রস্তাব দিচ্ছেন যে হ্যাঁ আসো, আমরা আমার সাথে আলোচনা করো। এটা হলো একটা চাপ। আরো বেশ কিছু চাপ উনি দিয়েছেন, কারণ উনি কতগুলি শর্ত দিয়েছেন যে ওনার প্রত্যর্পণ, ওনার ফিরে আসার সাথে কতগুলি শর্ত জড়িত। শর্ত বললেন না, এগুলি যে যে কারণে উনি ফেরত আসতে চেয়েছেন, এবং শেষে কারণগুলির সাথে কিন্তু মুভমেন্টের লিঙ্ক, মূল লিঙ্ক। 1, আওয়ামী লীগের ব্যান উইথড্র করো। 2, নেতাকর্মীদের উপর অত্যাচার বন্ধ করো। 3, বন্দী নেতাকর্মীদেরকে ছেড়ে দাও। 4, উনি সারা বাংলাদেশের দুর্দশা যে হচ্ছে, এই দুর্দশার জন্য মানে দুর্দশা থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য প্রপার অ্যাকশন নাও। এইসব জিনিসগুলো উনি ঢুকিয়েছেন। সো এগুলো কিন্তু দাবি। আমরা বলে না 5 দফা দাবিতে অমুক জায়গায় অনশন হয়েছে, 5 দফা দাবিতে অমুক জায়গায় সমাবেশ হয়েছে, 5 দফা দাবিতে অমুক জায়গায় অবরোধ হয়েছে। শেখ হাসিনা এখানে তার 4 দফা দাবি দিয়ে জনগণের উপর অত্যাচার, আওয়ামী লীগ নেতাকর্মীদের অত্যাচার, আওয়ামী লীগ আটক নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া, নারী ও খুন ধর্ষণ, এগুলো ইয়ে করা, মোট 5-6টা শর্ত দিচ্ছেন। এই শর্তগুলো কি? এই শর্তগুলোর সাথে ওনার আসার সম্পর্ক, ওনার ফিরে আসার সম্পর্ক, এইগুলোর জন্য উনি আসতে চান। তার মানে কি, উনি দেশে আসলে এই মুভমেন্ট গুলো উনি দাঁড় করাতে চান। তার মানে উনি এই 5 মাস ধরে এই মুভমেন্ট গুলো দাঁড় করাবেন, এই ইস্যুস গুলো সামনে নিয়ে আসবেন। আরো তো নতুন নতুন ইস্যু তৈরি হয়। আজকে তো আপনারা দেখছেন বাংলাদেশে ইস্যু আরেকটা তৈরি হয়ে গেছে, ওই যে শিক্ষামন্ত্রীকে নিয়ে, যেটা নিয়ে আমি 11টা একটা এপিসোড করবো। আপনারা নিশ্চয়ই যদি দেখেন, আমি
এই একটা ইয়ে করে সামনেল পাঠিয়েছি, ফিক্স করেছি 11টার সময়। তো যাই হোক, উনি এই শর্তগুলোকে দিয়ে, কিন্তু এই শর্তগুলি শুধুমাত্র যে সরকারের কাছে উনি এগুলো করছে, এই কারণে আমি আসতে চাই। তো এই কারণগুলি উনি কাদেরকে বলছেন? জনগণ, সাধারণ মানুষদের বলছেন। উনি ওনার নেতা কর্মীদেরকে বলছেন যে এইগুলো নিয়ে তোমরা শক্ত হয়, এইসব দাবিগুলো নিয়ে। আবার উনি বলছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের কাছে ঘরে ঘরে যাওয়ার জন্য বলেছেন। মানে কেন? কারণ ঘরে ঘরে জনমত তৈরি করা একটা মুভমেন্ট। কিন্তু তো জনমত কিসে তৈরি করতে বলেছেন? 1, আওয়ামী লীগের ব্যান উইথড্র করো। 2, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন বন্ধ করো। 3, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আটক আছে তাদের ছেড়ে দাও। এই সারা দেশে নারী নির্যাতন, শিশু নির্যাতন হচ্ছে, এগুলো বন্ধ করো। মানুষের কি বলে অর্থনৈতিক যে বিপর্যয় হয়েছে, এই বিপর্যয় থেকে মানুষকে মুক্ত করো। এবং আওয়ামী লীগ কি করেছে এগুলো নিয়ে ওনার কর্মীদেরকে ঘরে ঘরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে, ঘরে ঘরে। আপনি কতগুলো ফ্রন্ট উনি ওপেন করেছেন, কতগুলি ফ্রন্ট উনি। আরেকটা জিনিস কিন্তু যেটা আমি একটু পরে বলছি, আরো একটা বড় জিনিস ঘটনা ঘটিয়েছেন এই ঘোষণার মাধ্যমে। তো উনি যে জিনিসটা স্ট্যাবলিশ করেছেন যে তার ফিরে আসাটা একটা পলিটিক্যাল ডিসকাশন, নট মিয়ার যে অন্য কিছু, ইট ইজ এ পলিটিক্যাল ডিসকাশন। এবং এই কথাগুলো যে উনি সারেন্ডার করতেছেন পলিটিক্যাল ডিসিশন, যে কথাগুলি উনি বলছেন যে ইউনূসের আমলটা ইলিজিটিমেট। খেয়াল করে দেখেন, উনি কিন্তু বলছে ইউনূসের আমলটা ইলিজিটিমেট। আমাদের কনস্টিটিউশন অনুসারে ইউনূসের আমলের কোনো ইয়ে নাই। আমাদের সুপ্রিম কোর্ট থেকে একটা নিয়ে আসা যে ঘোষণাটা দেওয়া হয়েছিল যে হ্যাঁ, আমাদের রাষ্ট্রপতি বলছেন যে আমরা একটা অস্থির সময়ের মধ্যে বা একটা অনিশ্চয়তাপূর্ণ সময়ের মধ্যে এরকম সরকার গঠন করা যায়। কিন্তু ওখানে কোশ্চেন আছে, যে কোশ্চেনটা হলো যাদেরকে দিয়ে, যেই বিচারপতিকে দিয়ে এই সিগনেচারটা করা হয়েছিল, যে তখন বিচারপতিরা 2জন বিচারপতি ছিল আর্মি ক্যান্টনমেন্টে, আর বাকি 3 জনের কোনো হদিশ ছিল না। সো 2 জনের হয়তো সাইন পাওয়া যেতে পারে, বাকি 3 জন কোথায় ছিল? কেউ তো এখন পর্যন্ত এসে বলে নাই যে আমরা সাইন করেছি। এবং এই নিয়ে কিন্তু আদালতে মামলা আছে। মহসিন, একজন অ্যাডভোকেট মহসিন নামে একজন, উনি কিন্তু এই নিয়ে রেজিস্ট্রার অফিসে চিঠি দিয়েছেন যে এখন পর্যন্ত ওনার কোনো জবাব দেওয়া হয়নি। মানে ওই বিচারপতিরা আদৌ ওই সিগনেচার করেছেন কিনা এটা নিয়ে কিন্তু অলরেডি হাইকোর্টে একটা করা আছে, রিট করা আছে। তো শেখ হাসিনা কিন্তু এগুলোকে পিক করে বলছেন যে ওই ইউনূসের আমলটা তো ইলিজিটিমেট আমল। সেই ইলিজিটিমেট আমলে আইসিটির আইন পরিবর্তন করে যে বিচার করা হলো সেটা কি লেজিটিমেট? ভ্যালিড কোশ্চেন, কিন্তু ইটস আ ভ্যালিড কোশ্চেন যে ওই আমলটা যদি ইলেজিটিমেট হয়, তাহলে সে আমলের ক্যাবিনেটে মানে অ্যাডভাইজারি পরিষদে সে আমলে একটা জিনিস, একটা আইন অ্যামেন্ড করে কি আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন পরিবর্তন করা যায়? আইন পরিবর্তন করে কি আইনের ধারা পরিবর্তন করে কি এই বিচার করা যায়? শেখ হাসিনাদেরকে বিচার করা যায়? আদৌ এটা মানবতা বিরুদ্ধে অপরাধ কিনা এটাই এখন পর্যন্ত কে ডিফাইন করেছে? একটা অবৈধ ক্যাবিনেট ডিফাইন করার চেষ্টা করেছে। So she is hammering the question of legitimacy on Yunus government. এটার মাধ্যমে কিন্তু উনি এটা বলছেন, কারণ উনি বলছেন যে বিচার ব্যবস্থা যে স্বচ্ছতার দরকার আছে, এই আইসিটি কি বিচার করতে পারে কিনা। কেন এই কোশ্চেনটা উঠিয়েছেন? এই কোশ্চেনটা উঠিয়েছেন এই জন্য উনি ইউনূস আমলকে স্বীকার করেন না। সেটা কখন দেয়? একদম প্রথম থেকে উনি এটাকে ইলিজিটিমেট বলেন, এটাকে উনি জোর জবরদস্তিমূলক বলেন, এটার মধ্যে আইনি কোনো ভিত্তি নাই বলবেন। এবং যেটা অলরেডি কোর্টে কোশ্চেন হয়েছে যে আদৌ ওই বিচারপতিরা এই ধরনের কোনো মতামত দিয়েছেন কিনা, তখনই কিন্তু এগুলো আলোচনা হয়েছে। পরেও পরবর্তী যত কোশ্চেন হচ্ছে তখন আবার আলোচনা হচ্ছে যে আসলে রাষ্ট্রপতি কি এরকম কোনো চিঠি বা এরকম কোনো চেয়েছেন কিনা, মতামত চেয়েছিলেন, নাকি শুধুমাত্র একটা শ্যাডো কিছু ব্যাক তখন তো ক্যাবিনেট ফর্ম মানে ব্যাকগ্রাউন্ড থেকে কোনো একটা শ্যাডো এই অপকর্মগুলি করেছে, এই সইগুলি নকল করেছে, এই চিঠিটা নকল করেছে। কারণ রাষ্ট্রপতি তার অফিস থেকে এই চিঠি দেন নাকি, রাষ্ট্রপতির কাছে এই চিঠি কে পাঠাবে? তখন রাষ্ট্রপতির কাছে এই চিঠিটা কে? আইন মন্ত্রণালয় তো পাঠাবে। তো আইন মন্ত্রণালয় তো কোনো মন্ত্রী নাই, কার মতামতে গেছে? সচিব পাঠাবে না? সচিব পাঠাতে পারেন না।
সচিব মন্ত্রীর পরামর্শ করে নির্দেশ কবে পাঠাতে পারবেন, কিন্তু সেই সময় এই জিনিসটা হয় না। তার মানে কেউ একজন শ্যাডোতে, যিনি অবৈধ, যিনি কোনো কিছুর ক্ষমতায় নাই, তিনি এই কাজগুলো করেছেন, এই অবৈধ কাজগুলো করেছেন। তার মানে এটা রাষ্ট্রপতির কাছেও যায় নাই, কোনো কিছু কোনো বৈধ পথে এই ক্যাবিনেট ফর্ম করে নাই। এই যুক্তিটা উনি সামনে নিয়ে আসছেন। এবং আপনি নিশ্চিত থাকেন যদি উনি দেশে আসে, এইটা আগে আলোচনা হবে আইসিটিতে, যে আইসিটি তুমি আমার বিচার করতে পারবে না, এইটাই আগে আলোচনা। উনি যদি আইসিটিতে কথা বলার সুযোগ পান তাহলে কিন্তু এই কথা বলবো। আর যদি উনি সুপ্রিম কোর্টে যান, উনি কিন্তু এই বৈধতার প্রশ্ন আনবেন যে আইসিটি এই বিচার করতে পারে কিনা। উনি কিন্তু মামলার ম্যারিটের দিকে প্রথমে যাবেনই না। দ্যাট ইজ দ্যাট স্ট্র্যাটেজি। সো ইটস এ বিগ থিং আনফোল্ডিং, একটা বিগ থিং, বিগ সিনারিও। যদি শেখ হাসিনা ফেরত আসেন তাহলে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে আগে প্রথম আসবে হলো যে আইসিটি এই মামলাটা করতে পারে কিনা, এই কোশ্চেনটা আগে আসবে এবং সেটা নিয়ে আগে ডিবেট হবে, সেটা ফয়সালা আগে হবে। তারপরে শেখ হাসিনার যে ফাঁসির আদেশ আছে এগুলো আলোচনা হবে। অনেক লম্বা প্রসেসের মধ্যে দেয়া, কিন্তু কথা হচ্ছে ওই পর্যন্ত যাওয়ার জন্য তো শেখ হাসিনাকে আগে ফিরে আসতে হবে। সো এই লম্বা সময়টার মধ্যেই শেখ হাসিনা তার প্রস্তুতিটা নিচ্ছেন। 5 মাস উনি কর্মীদেরকে সময় দিয়েছেন, 5 মাস নেতাদেরকে সময় দিয়েছেন। এখন কথা হচ্ছে উনি বলেছেন যে নেতারা আমার সাথে যাবে, আসলে কি নেতারা ওনার সাথে আসবে? এগুলো কোশ্চেন, এগুলোর উত্তর দেবো কিছু। আমি এই বিষয়টাকে আশা করি আগামী বেশ কিছুদিন এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এই জন্য যে এই জিনিসটা আনফোল্ড হওয়া উচিত, এই জিনিসগুলো স্বচ্ছ ধারণা হওয়া উচিত আসলে বাংলাদেশের শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে কি হচ্ছে, বা শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে কিভাবে আগাচ্ছেন, বা শেখ হাসিনা নিজে কিভাবে আগাচ্ছেন। এই আলোচনাগুলো সামনে আসবে, আরো আসবে, ইন্টারন্যাশনাল আসপেক্ট গুলো আসবে, যে ইন্টারন্যাশনালি কি হচ্ছে। যেমন যেটা আমি বললাম যে ভারতকে রিলিজ করে দিয়ে ভারতকে কি দায়িত্ব দিলেন না উনি, একটা কি দায়িত্ব দিলেন? যদি এই কোশ্চেনটা আসে, সেই দায়িত্বটা কি? ভারত তোমাকে যে কর্নার করে রাখা হয়েছিল আমাকে এক্সট্রাইট করার জন্য, তোমার কর্নার করা হয়েছে, তুমি এই জিনিসটা সেটেল করতে পারো নাই বলে তুমি ইন্টারন্যাশনালি তুমি ছিল না, মানে ইজি ছিল না। এখন ইন্টারন্যাশনালি তুমি বলতে পারো যে শেখ হাসিনা নিজেই তো দেশে ফিরতে চায়, বাংলাদেশ সরকার তারা নিয়ে গিয়ে নিতে হয়, বা আমরা ওনাকে পৌঁছাই দেশে। সে ধরেন ভারতের উপরে কিন্তু একটা প্রেশার তৈরি হলো, কিন্তু ভারতের উপরেও কিন্তু উনি একটা দায়িত্ব দিলেন। প্রেশার মানে একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন যে এখন আমার এই যাওয়া নিয়ে আর চিন্তা করেন, আমি যেতে চাই। সো তোমার এই নিয়ে চিন্তা না করে ভারত, তুমি এবার একটা চিন্তা করো যে তুমি ইন্টারন্যাশনাল আমাকে যেন নেয়, এই জিনিসটা যেন তুমি বাংলাদেশ সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করা যায়, সেইভাবে ইন্টারন্যাশনাল গ্রুপিং গুলো যেখানে যেখানে তোমার প্রভাব আছে সেখানে সেখানে তুমি ভূমিকা রাখো। তিনি ভারতের উপর কিন্তু একটা প্রেশার দিয়ে দিয়েছেন। এটা বলতে পারেন যে কি মানে আমাকে যে দাওয়াত দিয়ে নিল যে আমার হোস্ট, আমি হোস্টের উপরে মানে অনেক বড় দায়িত্ব দিলাম, কিন্তু আবার এট দ্য সেম টাইম হোস্টকে কিন্তু একটা বড় জিনিস থেকে উনি ফ্রি করে দিয়েছেন, যে ওনাকে নিয়ে যে টেনশন, যে দুই দেশের মধ্যে যে টেনশনটা, এখন ভারত বলতে পারবে যে শেখ হাসিনা ফেরত যেতে চাই, তোমাদের সাথে তো আমাদের আর কোনো বিরোধ নাই, সো তোমরা শেখ হাসিনা যাও, আমাদের সাথে সম্পর্ক ভালো করো, আমাদের সাথে এইসব আলোচনা করো। আন্তর্জাতিকভাবে ভারত কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়লো। কি দায়িত্ব? ভারতের দায়িত্বের মধ্যে পড়লো যে ইন্টারন্যাশনালি একটা মোটিভেশনাল অ্যাপ্রোচ নেওয়া, যে শেখ হাসিনা দেশে ফিরে যেতে চায়, তোমরা যারা ইন্টারন্যাশনালি এইটাতে ভূমিকা রাখতে পারো তোমরা ভূমিকা রাখতে পারো। এখন যদি সার্গিও গোরকে কিন্তু ভারত বলতে পারবে যে সার্গিও গোর, তুমি আর এখন আমাকে এই বিষয়ে বাংলাদেশ যে একটা এক্সট্রাডাইট করতে যাচ্ছে এই বিষয়ে তুমি আমার কথা বলতে পারো, বরং তুমি চেষ্টা করো শেখ হাসিনা যেন সময় মতো যায়। সার্গিও গোরকে এখন কিন্তু ভারত এই কথাটাই বলবে। শুধু সার্গিও গোরকার, আমেরিকান যে মেশিনারিজ আছে সেই মেশিনারিজ কিন্তু এই মেসেজটাই কিন্তু ভারত এখন পাঠাতে পারে, এবং শেখ হাসিনা সে রাস্তাটা ওপেন করে দিয়েছেন। ভারতের সাথে যে আমেরিকার যে রিলেশন আছে বিভিন্ন ক্ষেত্রে, লেনদেন, বঙ্গোপসাগর, অমুক সাগর, তমুক সাগর নিয়ে যত কিছু আছে সবকিছু কিন্তু এখন স্টেইকে পড়ে গেল আমেরিকার সাথে। এখন ভারত কিন্তু শেখ হাসিনা ইস্যুটা কিন্তু এর ভিতরে ঢুকাবে টোটাল, যে তুমি এখানে এই সমঝোতা চাও তাহলে আমার এই কাজটা করো, তুমি ওখানে এই সমঝোতা চাও আমার এই কাজটা করো, এখানে এইটা করতে চাও আমার এটা করো, এখানে এটা করলে আমি তোমাকে এই ধরনের সহায়তা করব, ওখানে আর যদি না করো আমি এখানে 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 ব্লক দেবো। ভারত এটা করতে পারে। সো স্ট্র্যাটেজিক্যালি শেখ হাসিনা কিন্তু ভারতের উপর কিন্তু একটা প্রেশার দিয়ে দিয়েছেন যে ভারত তুমি তোমার যথাযথ ভূমিকা পালন করো, আমি তোমাকে আমার দায়িত্ব, আমাকে এখানে রাখার দায়িত্ব থেকে মুক্ত করলাম। তো ভারতের উপর কিন্তু একটা প্রেশার হলো।
এবং দেখেন অ্যাট দ্য সেম টাইম ভারতকে মুক্ত করার সঙ্গে সঙ্গে কিন্তু যখন একটা ইন্টারন্যাশনাল নিউজে রয়টার্সের মতো একটা জায়গাতে যখন এটা হয়েছে তখন কিন্তু আমেরিকানরাও কনসার্ন হয়েছে। আরে এখন তার বাংলাদেশ সরকারের এই চাওয়াবাজির নাই, দাবি আর কার্যকর নাই, এখন তো শেখ হাসিনা ঘোষণা আছে, এখন তো আমাদের দায়িত্ব তাকে ওখানে নিয়ে যাওয়া, ওখানে ঠিক মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা আমাদের। তিনি তো বলছেন উনি ট্রায়ালের সম্মুখীন হব। সো আন্তর্জাতিক ভাবেও কিন্তু আমি আরো ডিটেল কিছু জিনিস পাবো আশা করি কিছুদিনের মধ্যে, আরো আলোচনা করে পাবো। মানে কি একটা আলোচনা, কথা বললে কথা থেকে তথ্য পাই, তথ্য থেকে আলোচনার হতে পারে, সেরকম আমি আরো কিছু আলোচনার উপাদান পাবো, আন্তর্জাতিক অঙ্গনের উপাদানগুলি পেলে সেটা নিয়ে আমি কিছু জানবো। তবে আমি একটা একটা করে চেষ্টা করব আপনাদের সামনে এই যে ঘোষণার মধ্যে দিয়ে আসলে কতটা বিস্তৃত প্ল্যান করেছেন শেখ হাসিনা, কোথায় কোন গেম প্ল্যানটা হবে সেটা উনি প্ল্যান করেছেন। না করলে এরকম ভাবে এটা হয় না, কারণ এগুলো আস্তে আস্তে জিনিসগুলো বেড়েছে। ভারতের সাংবাদিকরা কিন্তু এখন বলা শুরু করেছেন যে শেখ হাসিনা তো ভারতকে মুক্ত করে দিয়েছেন, ভারত তো এখন free like birds, whatever decision India can do. কিন্তু ইন্ডিয়া এখন ক্লিয়ারলি ইন্ডিয়া যেটা আগে পারতো না, কখনো পারবে না, যেহেতু শেখ হাসিনাকে অ্যারেস্ট করেনি এবং তিনি একজন বিশেষ সত্য, ওনাকে তো অ্যারেস্ট করা হয়নি, করাও যাবে না। উনি বিশেষ সর্বদলীয়, উনি সর্বদলের মেহমান, সর্বদলের নিয়ে মিটিং করে তারপর ওনারা অ্যারেস্ট করতে হবে ভারতে, বাংলাদেশের কাছে দিতে হলে। তো এমনিতেই আমরা এটা চাই না। তারপরে আমাদের সর্বদল তো শেখ হাসিনাকে নিয়ে তাদের আর এইটা থেকে ভারমুক্ত হয়ে শেখ হাসিনার যদি ইন্টারন্যাশনাল দায়িত্বটা পালন করার জন্য ভারত এখন ভূমিকা রাখতে পারে। এটা হলো সাংবাদিকদের, যে শেখ হাসিনা খুব উইটি ভাবে বুদ্ধিমত্তার সাথে ভারতের কাঁধের মধ্যে একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে। উনি বুদ্ধিমত্তার সাথে বাংলাদেশ সরকারের উপরে কিন্তু দায়িত্ব চাপিয়ে দিয়েছেন এবং যারা যারা এটাতে ইনভলভ হওয়ার মতো আছে প্রত্যেকের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছেন। সো এখন টোটাল প্ল্যানের অংশটা এটা হলো কি, এটা হলো একটা দেশি এবং আন্তর্জাতিক, শেখ হাসিনার প্রত্যাবর্তনটা দেশ এবং আন্তর্জাতিক মুভমেন্টের দিকে যাবে। এখন দিনের পর দিন জিনিস যখন আনফোল্ডেড হবে, বিভিন্ন ঘটনায় আনফোল্ডেড হবে, তখন দেখবেন যে এটা আন্তর্জাতিকও একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়াবে। তবে সেটার জন্য আমাদের হয়তো ওয়েট করতে হতে পারে। লেট আস ওয়েট অ্যাট লিস্ট। তারপরে দেখেন আমি আরো যদি কতগুলো জিনিস নিয়ে আসি, কি বলেন, যেগুলো এই মানে ইয়াকে কি বলে প্রত্যাবর্তন ঘোষণার মধ্যে তিনি আরো কয়েকটা পয়েন্টে উনি হিট করেছেন, সেটা আমি বলি। সেটা হলো যেমন তিনি জুলাই আপরাইজিং কে তিনি যেরকম ইলেজিটিমেট বলতেছেন, সেটা এখন থেকে জুলাই আপরাইজিংটাকে ইটসেলফকে আপনি একটা ন্যারেটিভ, আওয়ামী লীগের যে ন্যারেটিভ, সেই আওয়ামী লীগের ন্যারেটিভটাকে উনি সামনে নিয়ে আসবেন। যে জুলাই আপরাইজিং সম্পর্কে আওয়ামী লীগের ন্যারেটিভ, তিনি কতগুলো জিনিস আনবে। যে জুলাই আপরাইজিং এর সময় যে 1400 মানুষ মারা গেছে, সে যা বলা হয় জাতিসংঘের রিপোর্টে, সেটা যে উনি চ্যালেঞ্জ করছেন সেটা আরো সামনে নিয়ে আসলেন তিনি। আমি এর আগে বলছি ইউনুস গভর্নমেন্টের লেজিটিমেসি নিয়ে কোশ্চেন করছে, আমি সেটাকে উনি সামনে আনবেন। তারপরে আনবেন হলো এই ন্যারেটিভটা, যে ন্যারেটিভটা উনি এখন বলছেন যে জুলাই আপরাইজিং সম্পর্কে ইউনুস গভর্নমেন্ট সম্পর্কে, এটা ওনার কর্মীদের মধ্যে উনি প্রবাহিত করলেন। কর্মীদের একেবারে রক্তনালীতে উনি প্রবাহিত করছেন, যেটা কর্মীরা এখন এই জিনিসটা ধারণ করে জনগণের কাছে যাবে এবং বুঝাবে যে ঘটনাটা কি ছিল। তিনি এই ফাঁকে আরেকটা জিনিস কিন্তু আরেকটা জিনিস দিলেন, সেটা হলো যে শুধুমাত্র কি বলে এই যে ইউনুস গভর্নমেন্টকে ইলেজিটিমেট বলেই কিন্তু থেমে থাকেনি। উনি মনে করেছেন যে ইউনুস গভর্নমেন্ট আমরা সবগুলি ব্যাপারেই ইলেজিটিমেট হয়েছে। সো এটা কিন্তু এখনো প্রকাশ্যে বলেন না, কিন্তু বলবেন যে গত সংসদ নির্বাচনটাও লেজিটিমেট ভাবে হয় নাই, কারণ ইলেজিটিমেট গভর্নমেন্ট। সো গত সরকার একটা লেজিটিমেসি সম্পূর্ণ একটা নির্বাচনের দাবি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য উনি দাবি করতে পারেন যে এখন আমাদেরকে মুক্তি দাও, আমাদের দলকে মুক্ত করো এবং একটা লেজিটিমেট ইলেকশন, যে সব দল যেখানে অংশগ্রহণ করতে পারবে সেই ধরনের একটা নির্বাচন দাও। এবং বলেন যে 2 বছর ধরে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ প্রথম দিকে যে মানে কাউন্টারের মুখে পড়েছিল, জনগণের বলেন ক্ষুব্ধ বা একটা জেনজিদের এই একটা হুমকির মধ্যে পড়ছে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে এখন কিন্তু উনি এই দাবির দিকেও চলে যেতে পারেন। তাহলে উনি কি কি করলেন এই টোটাল এর মধ্যে, এখন আমরা
মানে যদি সামারাই করি, আমরা শেষ পর্যায়ে আসতে চাই, কারণ আমরা বেশি লম্বা করলে আপনাদের আমিও বেশি লম্বা কথা বলতে বলতে অনেক সময় ধরেন হয়ে যায়, ট্র্যাকের বাইরে চলে যাই। তো উনি যেই যদি সাম আপ আমরা করি, সেটা হলো উনি ফিরে আসতে চান, ভলান্টারিলি ফিরে আসতে চান। এই ঘোষণার মাধ্যমে উনি অনেকগুলো কাজ করেছেন। এক, যেটা উনি গত 5 মাস বা 7 মাস ধরে প্রস্তুতি নিয়েছেন, সেটার কথা বলে, এক, তিনি তার দলকে প্রাসঙ্গিক করেছেন। তিনি তার দলের উপরে থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো দাবি তোলার পরিস্থিতি তৈরি করেছেন। তিনি তার নেতাকর্মীদেরকে প্রস্তুত করেছেন এবং করছেন। তিনি যেটা নিজেই ঘোষণা দিয়েছেন আজ থেকে 5 দিন আগে, যে আমি অলরেডি 125 বা 36টা কনস্টিটিউয়েন্সির কথা বলছি, বাকিগুলো শেষ করে আমি আসবো, যেটা প্রথমে উনি বলেছিলেন। 3, ডিপ্লোম্যাটিক অঙ্গনে তিনি কিন্তু একটা দিয়েছেন, কি বলে, প্রেশার ক্রিয়েট করছেন। সেই ডিপ্লোম্যাটিক প্রেশারটা কি? ওই যে বলেছি, ইন্ডিয়ার উপর প্রেশার কমিয়ে বরং এখন বাংলাদেশের উপর প্রেশারটা উনি চাপেছেন, বরং ইন্ডিয়া কি ফ্রি করে দিয়ে ইন্ডিয়া তার যে এই দাবিগুলো আছে সেই দাবির পক্ষে যেন প্রকাশ্যে কাজ করতে পারে, সেটা ব্যবস্থা উনি করেছেন। তিনি 1400 হত্যাকাণ্ডের যে ন্যারেটিভটা, সেটা উনি বলেছেন, এটা জাতিসংঘ বলছে, সেটা উনি আপত্তি করেছেন এবং সে আপত্তির উত্তর এখন পর্যন্ত জাতিসংঘ দেয় নাই, সেটা তিনি বলেছেন। সো ওই কিলিং ন্যারেটিভটাও কিন্তু কাউন্টার করেছেন, ট্রায়াল ন্যারেটিভ কাউন্টার করেছেন, বৈধতার প্রশ্ন করেছেন অনেকগুলো। মানে আপনার ইলেকট্রাল সিস্টেমের উপরে বা ইলেকশনগুলো যে ব্যবস্থা, সেটা লেজিটিমেসি নিয়ে কোশ্চেন করেছেন। সো সেগুলো, এই অনেকগুলো বিষয় উনি ওপেন করেছেন, যেগুলো বলতে পারেন যে কনস্টিটিউশনাল ডিবেটের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে। এখন কিন্তু সাংবিধানিক ডিবেট হবে, এই কারণে আমি বলছি সাংবিধানিক ডিবেটের দিকে বাংলাদেশ নিচ্ছেন। সেটা আরেকদিন আপনি বলবো যে এই যে দেন বাংলাদেশ পার্লামেন্টে সংবিধান সংশোধনের যে নাটকটা হচ্ছে, এইটা লেজিটিমেসি নিয়ে কিন্তু উনি কোশ্চেন করবেন। আমি আপনাকে বলে দিতে পারি, এটা লেজিটিমেসি যে এই যে এখন বিএনপি কেন গণপরিষদ দিকে যেতে চাচ্ছে না, কারণ বিএনপি গণপরিষদের দিকে যদি যেতে যায় যদি, তাহলে কিন্তু একেবারে উনি আউটরাইটলি কোশ্চেন করতে পারবেন যে দ্য ইলেকশন ইটসেলফ ওয়াজ নট, মানে বৈধ ছিল না। সেই ইলেকশন যে বৈধ ছিল না, সেই ইলেকশন থেকে পার্লামেন্ট পর্যন্ত হয়তো নেগোসিয়েশন করে শেখ হাসিনার সাথে পার্লামেন্টটাকে উনি অ্যাকসেপ্ট করবেন, কিন্তু গণপরিষদ উনি অ্যাকসেপ্ট করবেন না। কারণ বিএনপি পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু বলেছে যে গণপরিষদের গঠন করার মতো বৈধতা এই কনস্টিটিউশন আমাদের দেয় নাই। কিন্তু উনি কনস্টিটিউশনাল কোশ্চেন গুলো আনবেন, যেটা বিএনপি একটু বুঝে, কিন্তু বিএনপি প্রকাশ্যে বলছে না, বলবে, অবশ্যই বলবে। দেখবেন কিছুদিনের মধ্যে কিন্তু এই কথাগুলো আসবে, না আসার কোনো কারণ নাই। কারণ এই কোশ্চেন গুলো ওই কনস্টিটিউশনাল যে ক্রাইসিস তৈরি করতে হবে, যদি শেখ হাসিনার সাথে আলোচনা না করে একটা সমঝোতার পথে না যান, এই কনস্টিটিউশনাল ক্রাইসিস নিয়েও কিন্তু আলোচনা হবে। যে কনস্টিটিউশন লঙ্ঘন হয়েছে থেকে শুরু করবে, ওই যে প্রথম রাষ্ট্রপতির ইউনুস ক্যাবিনেট গঠন করার যে সুপ্রিম কোর্ট থেকে যে মতামত না হলো, সে মতামত থেকে শুরু করে সেই ক্যাবিনেট কি করে এই ডিসিশন গুলো নিল, তারপর সেই গণপরিষদের ব্যাপারে কিভাবে গণভোট হইলো, অবৈধ গণভোট হইলো, এবং এই অবৈধ গণভোটের আউটকাম হিসাবে শেষ পর্যন্ত বিএনপি বুঝতে পেরেছে এটার আউটকামটা অবৈধ হয়ে গেছে। সো তারা আর গণপরিষদের দিকে যায় নাই, তারা জুলাই চার্টারকে অস্বীকার করতে শুরু করে। তারা জুলাই চার্টার বাস্তবায়ন করতে চায়, কিন্তু জুলাই চার্টারকে অস্বীকার করে। বহু রকম কনস্টিটিউশনাল ডিবেটের মধ্যে কিন্তু শেখ হাসিনা ফেলে দিয়েছেন। সো ইটস এ মুভমেন্ট, দ্যাটস হাউ আমি এটার আরো অনেকগুলো, মানে আমি চেষ্টা করবো যে 2-1 দিন পর এই ডিবেটটাকে সামনে, এই ইয়েগুলোকে আর কোথায় এই শেখ হাসিনার এই ইন্টারভিউটা কোথায় হিট করছে, এই জায়গাগুলোকে আমি বের করে আমি এগুলো আপনাদের সামনে তুলে ধরবো আশা করি।